ভোর থেকে এখানে রয়েছে, তখন আসলে পুরোপুরিভাবে ভোরের আলো ফুটেওনি। সেই সময় থেকে আমরা এখানে ছিলাম। তখনও যেরকম মানুষ ছিল, এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের সংখ্যা আরো বাড়ছে। যতদূর চোখ যাচ্ছে ততদূর আসলে ওই প্রান্ত থেকে দেখতে পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের ব্যানার নিয়ে সাধারণ মানুষ একদম জনস্রোতের মতো করে যেভাবে আসে ঠিক সেভাবে আসছে। আমরা তার পাশাপাশি আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি। বাংলা ভাষা অঞ্চল ভেদে বাংলা ভাষার যে পরিবর্তন বা ব্যবধান রয়েছে, তার পাশাপাশি ধ্বনি, তারপর স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বিরাম চিহ্ন, এই যে বাংলা ভাষার লেখার যত নিয়ম, বাংলা ভাষার এই যে শহীদ মিনার, অনেক কিছু নিয়ে আমরা কথা বলেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাজিদ আমরা কথা বলতে চাই। এই যে ভাষা শহীদদের তালিকার কথা যদি বলি, আমরা যখনই আসলে বলি তখনই কিন্তু আমরা কয়েকজনের নামই বলি, এবং এটি নাম বলার পেছনে আমরা আসলে সেই নামগুলোই জানি। শফিকুর, সালাম, এদের নাম আমরা জানি, তবে নাম না জানি আরো অনেক ভাষা শহীদ কিন্তু রয়েছে, তাদের কিন্তু কোনো পূর্ণাঙ্গ তালিকা আমরা পাইনি। এই ব্যাপারটা নিয়ে আসলে তেমন ভাবে রাষ্ট্রীয়ভাবে কাজ করার যে প্রবণতা বা রাষ্ট্রীয়ভাবে জানানোর যে দায়িত্ব, সেই জায়গা থেকে আপনার কাছে মনে হয় সেখান থেকে আমরা অনেকটা সরে আছি কিনা এখনো পর্যন্ত? আমি ভাষা আন্দোলনের কিন্তু কয়েক দশক পেরিয়ে গেছি, কয়েক দশক পেরিয়ে গেলেও আমরা এই যে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, এটি করেই যাব যতদিন বাংলাদেশ আছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে ভাষা শহীদদের যে তালিকার কথা বলছিলেন, সেই সময় রফিক শফিক জব্বারদের যে স্মৃতি কথা বা তাদের যে স্মৃতিচারণ, সেগুলো সংরক্ষণ করার কিন্তু দায়িত্ব রয়েছে বাংলাদেশের। যারা কিনা এই ভাষা নিয়ে কাজ করেন, ভাষা তত্ত্ব বা মাতৃভাষা ইনস্টিটিউট রয়েছে, বাংলা একাডেমি রয়েছে, সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, সবকিছু মিলিয়ে একটা যৌথ প্রয়াস আমরা কিন্তু খুব একটা দেখি না। কারণ বাংলা একাডেমির ভেতরে একটা ভাষা জাদুঘর রয়েছে, এটি এই প্রজন্মের কয়জন জানে আমার জানা নেই। সেটির প্রচারণা কিন্তু গণমাধ্যমে আসা উচিত, এবং আপনার আমারও কিন্তু দায়িত্ব এই সেগুলো জানান দেওয়ার। এবং বাংলা একাডেমি কিন্তু সেটার যে প্রচারণা সেটি কিন্তু ব্যাপকভাবে করতে পারে, সেই জায়গাটিতে আমরা অনেক সময় অভাব দেখতে পাই। এবং এই খুব সামনেই পলাশীর মোড়েই কিন্তু রফিক শফিক জব্বার বরকতদের নামে একটি স্মৃতি সংগ্রহশালা রয়েছে। এছাড়া ধানমন্ডির একটি বাড়িতে সেখানে ভাষা জাদুঘর রয়েছে। এই যে এবং ভাষা শহীদদের নামে অনেকগুলো সড়ক রয়েছে ধানমন্ডিতে, আমরা জেনেছি 14টি সড়ক নামকরণ করা হয়েছিল। সেগুলোর আসলে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ হয় কিনা, এগুলো আসলে সিটি কর্পোরেশন থেকে শুরু করে সরকারের যে কর্তৃপক্ষ রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কিন্তু আসলে তাদেরকে এই যে দেখভাল করা বা এসব সংরক্ষণের যে দায়িত্ব, সেগুলো কিন্তু নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। কেননা ভাষা আন্দোলনের এই যে স্মৃতি সংগ্রহশালা, সবকিছু কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ যেমন একটি জায়গা, সেটির অনেক কিছুই সংগ্রহশালায় রয়েছে, ইতিহাসগুলো সমৃদ্ধ রয়েছে। সেই জায়গা থেকে ভাষা আন্দোলনের এই যে ইতিহাস ঐতিহ্য, সেগুলো যেন হারিয়ে না যায়, তার জন্য কিন্তু একেবারে জোরালো উদ্যোগ যেটি নেয়ার সেটি কিন্তু নিতে হবে, এবং নতুন প্রজন্মের মধ্যে এটি জানানোর যে প্রক্রিয়া সেটিও কিন্তু করা উচিত বলে আমার মনে হয়। এবং এই মুহূর্তে এখানকার যে বাস্তবতা দেখছি আমরা, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের আনাগোনা বেড়েছে। এখানে আমরা দেখছি লাইন অনেক দূর পর্যন্ত আমরা দেখছিলাম যে চলে গেছে। এবং আপনার কথার সঙ্গে আরো একটু যুক্ত করতে চাই, ভিনদেশি বা ভিন দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সিলেবাস বা পাঠ্যপুস্তকের পড়াশোনার কিন্তু অনেক যে ব্যবধান রয়েছে। কারণ বাহিরের দেশে যেভাবে আসলে বাস্তবিক চিত্রের সাথে পড়ানো হয়, সেখান থেকে আমাদের মনে হয় এখনো পর্যন্ত আমরা অনেক যে পিছিয়ে আছি শিক্ষা ব্যবস্থার জায়গা থেকে। তাই এই যে আপনি বলছিলেন সংগ্রহশালাগুলো বা জাদুঘরগুলো, সেগুলো যদি ঠিক মতো সংগ্রহ করে রাখা যায় এবং সেগুলো যদি নিয়মিত শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা থেকে তারা যদি নিয়ে যান, তখন কিন্তু আসলে সেই জায়গাটাতে গিয়ে শিক্ষার্থীরা আরো ভালোভাবে সেই জিনিসগুলো ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এবং এই সেই জায়গা থেকে না করে এখন শুধুমাত্র ব্যক্তিগতভাবেই কিন্তু দায় এবং দরদের জায়গা থেকেও কিন্তু বাংলার প্রতি ভালো লাগা, ভালোবাসা বা এর ব্যবহার সেটি বাড়ানোর যে চেষ্টা। তার আগে আমরা এখন এই মুহূর্তে স্টুডিওতে ফিরে যেতে চাই আমাদের মশহুর অনেক কাছে সহকর্মী, তার কাছে। আমি এখন যেই ভাষায় আপনার সঙ্গে কথা বলছি, ঠিক সেই ভাষার জন্যই 1952 সালের এই দিনে রফিক শফিক সালাম বরকত দিয়েছিল তাদের বুকের তাজা প্রাণ। আর তার বিপরীতেই আমরা পেয়েছি আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পেয়েছি বাংলায় কথা বলার শক্তি, সাহস। পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে নানা আয়োজন, সেখান থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখান থেকে সবশেষ।
শেষ করছি এখন সকাল। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষে সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা আবারও।